নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা সকলেই জানেন যে কলকাতার সাম্প্রতিকতম বানভাসী বৃষ্টিতে 8 জন হতভাগ্য মানুষ ল্যাম্পপোস্ট কিংবা ট্রাফিক সিগন্যালের থেকে দূরে থাকা তারে তড়িদাহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন। জেলার থেকে আরও 2 জন মানুষের এভাবে মৃত্যুর খবর এসেছে। কলকাতার যা ভৌগোলিক অবস্থান এবং তারপরে যা যা ঘটেছে, বিশেষ করে পূব দিক জুড়ে, অর্থাৎ যে দিকটা দিয়ে জল বেরিয়ে যাওয়া কলকাতার স্বাভাবিক ঢাল, তাতে এত অল্প সময়ের মধ্যে এই জল জমাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। এ ব্যাপারে পরে অন্যদিন আলোচনা করবার ইচ্ছে থাকলো, কারণ আমরা কলকাতার যে জৈব বাস্তুতন্ত্র সেটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলছি, সচেতনভাবে ধ্বংস করছি। সুতরাং এখানে জল জমে যাওয়ার পর মহানগরী যদি হাফ প্যান্ট পরে রাস্তাতেও নামেন, তাতে ইতর বিশেষ কিছু হবে না। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কলকাতার বৃষ্টির জন্য জমা জলে তড়িদাহত হয়ে 8 জন মারা যাওয়ার ঘটনা কিন্তু নজিরবিহীন। আমরা 78-এর ঘটনা দেখেছি, 84-র ঘটনা দেখেছি, কিন্তু কলকাতা মহানগরী এলাকায় 8 জন ব্যক্তি 24 ঘন্টার মধ্যে তড়িদাহত হয়ে মারা গেছেন, এরকম কোনো নজির জানা নেই। প্রশাসনিকভাবে যেটা গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন এই মৃত্যুর দায় সিইএসসির। অন্যদিকে সিইএসসি বলেছে যে সমস্ত ল্যাম্পপোস্ট বা ট্রাফিক সিগন্যালের থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এই ধরনের বিপর্যয় ঘটেছে, সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কলকাতা পুরসভার, সিইএসসির নয়। বার্তাটা খুব স্পষ্ট। দর্শকদের অনেকের মনে থাকবে যে দিল্লিতে জেসিকা লাল বলে এক হতভাগ্য তরুণী খুন হয়েছিলেন, এবং নিম্ন আদালতে যখন প্রমাণিত হয়ে যায় যে জেসিকা লালের খুনিদের ধরা যাচ্ছে না বা তাদের দণ্ডবিধান করার মতো কোনো প্রমাণ নেই, এবং তারা প্রমাণাভাবে মুক্ত এবং খালাস হয়ে গেছিলেন, তখন টাইমস অফ ইন্ডিয়া একটা অসাধারণ হেডিং করেছিল, নোবডি কিল্ড জেসিকা। আমাদের এখানে যেটা অবস্থা, তাতে এখন মনে হচ্ছে যে এই 8 জন হতভাগ্য সহনাগরিকের যে মৃত্যু, তার জন্য বোধহয় কেউ দায়ী নয়। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রথমত আসি। যদি সিইএসসি সত্যি দায় থেকে থাকে, তাদেরই যদি একমাত্র দায় হয়ে থাকে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তাহলে সিইএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি ক্রিমিনাল নেগলিজেন্সের অভিযোগ এনে এফআইআর করা উচিত এবং সেই অনুযায়ী পুলিশ তদন্ত শুরু হওয়া উচিত। আমি যখন এই প্রোগ্রাম করছি তখন পর্যন্ত কিন্তু কোনো খবর নেই সিইএসসির বিরুদ্ধে কোথাও কোনো এফআইআর হয়েছে। অর্থাৎ প্রশাসনের প্রধান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে যদি প্রশাসকের ভূমিকা সত্যি পালন করতে হয়, দায় বর্তাচ্ছে পুলিশ দপ্তরের উপর, যেটাও সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে, এই সিইএসসির বিরুদ্ধে ক্রিমিনাল নেগলিজেন্সের এফআইআর করা। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সিইএসসিকে ক্ষতিপূরণের দায়িত্ব নিতে হবে, প্রথমে এটা উনি বলেছিলেন। পরে আমি দেখলাম যে রাজ্য সরকারের থেকে, প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা নিজেরা ক্ষতিপূরণ দেবে। এখন যারা দুষ্টু লোক, তারা বলছে যে গোয়েঙ্কা সাহেবের মালিকানাধীন কোম্পানি সিইএসসি, তারা ইলেকট্রাল বন্ডে ইতিমধ্যেই 300 কোটি টাকার উপরও বেশি চাঁদা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিয়েছে।
আপনাদের মনে থাকবে যে ইলেকটোরাল বন্ডে নাম গোপন রেখে টাকা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, যেটা সুপ্রিম কোর্টে ডেমোক্রেটিক রিফর্ম অ্যাসোসিয়েশন এবং সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্ব মুভ করবার পর দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রথমে যেটা বলেছিল যে আমাদের কারা কোথায় চাঁদা দিয়েছে আমরা জানি না, আমাদের একটা ড্রপ বক্স রাখা ছিল, সেখানে এসে ইলেকট্রাল বন্ডের টাকা ড্রাফট যেটা সেটা কেউ জমা করে দিয়ে গিয়ে থাকতে পারে। এরপরে সুপ্রিম কোর্টের নেতৃত্বে নির্দেশে যখন স্টেট ব্যাংক এই নথি প্রকাশ করতে বাধ্য হয় কারা কোথায় কত টাকা দিয়েছে, তখন সামনে আসে যে তৃণমূল কংগ্রেস সিএসসির কাছ থেকে 300 কোটি টাকার উপর বেশি নির্বাচনী তহবিলে চাঁদা পেয়েছে। এটা দ্বিতীয় সবথেকে বড় কন্ট্রিবিউশন। প্রথম কন্ট্রিবিউশন সেটাও খুব ইন্টারেস্টিং তৃণমূল কংগ্রেসের জন্য, ফিউচার গেমিং সার্ভিস এবং হসপিটাল সার্ভিসেস লিমিটেড, সান্তিয়াগোর যেটা কোম্পানি, এই চরিত্রটাও অত্যন্ত বর্ণময়। তাদের যে ডিয়ার লটারি, এটা বললে আপনারা চিনবেন, সান্তিয়াগো বা ইত্যাদি বললে অতটা চিনতে পারবেন না, বা তাদের এই ফিউচার গেমিং সার্ভিস এই নামটাও লোকে অত জানে না। ডিয়ার লটারির মালিকরা দিয়েছে 500 কোটি টাকারও বেশি। তৃণমূল কংগ্রেসের তহবিলে সব থেকে বেশি কন্ট্রিবিউশন ডিয়ার লটারির, সেকেন্ড হচ্ছে সিএসসি গোষ্ঠীর। এখন এই ডিয়ার লটারি কি করেছে না করেছে, মানুষকে কতটা সর্বশান্ত করছে, এগুলো সব আপনাদের জানা কথা। তামিলনাড়ুতে যখন জয়ললিতা মুখ্যমন্ত্রী ছিলেন তখন ডিয়ার লটারি সে রাজ্যে নিষিদ্ধ করেছিলেন। ডিয়ার লটারির বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছিল বিভিন্ন ডিফালকেশনের অভিযোগে। তারপরে এই সান্তিয়াগোর ছেলে জুনিয়র সান্তিয়াগো বিজেপিতে যোগ দেয় এবং কেন্দ্রীয় কমিটির নেতা হয়ে বসে। তারপরে ওই ইডির তদন্তের কি হয়েছে সেটা বোধহয় একমাত্র সুকুমার রায়ের ভাষায় জানে শ্যামলাল, আমি অন্তত জানি না। সেই ডিয়ার লটারি যার মালিকের ছেলে সরাসরি বিজেপির জাতীয় পর্যায়ের নেতা, তারা তৃণমূল কংগ্রেসকে সবথেকে বেশি কন্ট্রিবিউশন করেছিল। এবং আমাদের এই প্রতিবেদনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় যে নামটি তালিকায় জলজল করছে সেটা হচ্ছে সিএসসি গোয়েঙ্কা গোষ্ঠীর। সুতরাং দুর্জনে যেটা বলছে, প্রশ্ন তুলছে, আমি সামাজিক মাধ্যমে দেখছিলাম অসংখ্য পোস্ট এসছে যে গোয়েঙ্কারা কতবার টাকা দেবে, একবার টাকা যা দেয়ার তো তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিয়েছে। দ্বিতীয় একটা কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি সিএসসিকে বলবো যাতে তারা নিহতদের পরিবারের একজন করে অন্তত চাকরি দেয়। এখন পর্যন্ত এই ধরনের কোনো নীতিগত সিদ্ধান্তের কথা সিএসসির সর্বোচ্চ কর্তৃপক্ষ সঞ্জীব গোয়েঙ্কা অথবা তার অধস্তন কোনো এক্সিকিউটিভের কাছ থেকে আমরা দেখিনি। তারা মুখ্যমন্ত্রীর এই কথাকে অনার করছেন। দুষ্টু লোকজন আবার এখানেও বলছে যে সিএসসি তো ববির মেয়েকে চাকরি দিয়েছে, সুব্রত বক্সির ছেলেকে চাকরি দিয়েছে, তো তাহলে আবার কতজনকে চাকরি দেবে। আমি আবারও বলছি, এগুলো যারা বলছেন তারা অত্যন্ত দুষ্টু, এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। সুতরাং ওই শেষ পর্যন্ত কার দায়ে কার দোষে এই 8 জন হতভাগ্য সহনাগরিক লাশে পরিণত হলেন, তার উত্তর সম্ভবত আসবে না। যে প্রশাসনের আমলে 8 জনের মৃত্যুর পরও ক্রিমিনাল নেগলিজেন্সের অভিযোগ এনে একটা এফআইআর অন্তত দায়ের হয় না 24 ঘন্টা কেটে যাওয়ার পর, সেখানে প্রশাসনের অবস্থান কি সেটা নিশ্চয়ই অত্যন্ত স্পষ্ট। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ক্ষমতায় আসবার আগেও সিএসসির সম্পর্কের অদ্ভুত সমীকরণ আমরা দেখেছি। ডেফিনেটলি সেখানে কোনো নেতা বা নেত্রী ছেলে মেয়েকে চাকরি দেওয়ার মতো অবস্থা তখনও আসেনি, তখনও প্রবল প্রতাপে বামপন্থ তথা সিপিআইএম রাজত্ব করছে। এটা 1999 সালের ঘটনা। এই 1999 সালের কিছুদিন আগে সিএসসির
অডিটে, সরকারি একটা কমিশনের অডিটে একটা জিনিস ধরা পড়ে এবং সেটা নিয়ে খুব হইচই শুরু হয়েছিল। তখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন শঙ্কর সেন এবং দেখা গেছিল সিএসসি 100 কোটি টাকা বর্ধিত ফুয়েল সারচার্জ গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করেছে। এটা কোনো অভিযোগ না, আমি আবারও বলছি, সরকারের নিয়ন্ত্রণাধীন কমিশন অডিট করে এটা তথ্যটা পয়েন্ট আউট করেছিল। এবং শঙ্কর সেন তখন দাবি করেছিলেন যে এই 100 কোটি টাকা সিইএসসিকে ফেরত দিতে হবে। যদিও আমার কাছে যা খবর যে জ্যোতি বসু যে কোনোভাবেই হোক এতটা কঠোর অবস্থান নিতে রাজি ছিলেন না। হি ওয়াজ রাদার সফট টু গোয়েঙ্কা গোষ্ঠী। এখন বিষয় হলো যে এই বিষয়টা নিয়ে টানাপোড়েনে মমতা বন্দ্যোপাধ্যায় 1999 সালের মে মাসে এই 100 কোটি টাকা ফেরত দেবার দাবিতে ধর্মতলার লেনিন স্ট্যাচুর কাছে অবস্থান শুরু করেন। সেই অবস্থানটা 16 দিন চলেছিল। দাবি ছিল যে এই বর্ধিত সারচার্জ সিএসসিকে ফেরত দিতে হবে। মুশকিল যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনে মানুষ সমর্থন করলেও বড় সংবাদপত্র গোষ্ঠীগুলো কেউ সেভাবে সমর্থন করছে না। মমতার দাদেন ডাইরেক্ট মেন্টর বরুণ সেনগুপ্ত তথা বর্তমান পত্রিকা গোষ্ঠীর মালিক, তিনি আরপিজির ঘনিষ্ঠ ছিলেন, সিএসসির মালিক সঞ্জীব গোয়েঙ্কার বাবা। ফলে বর্তমানের দিক থেকে এই আন্দোলনের কোনো ইতিবাচক কভারেজ ছিল না। আনন্দবাজারের সঙ্গেও আরপিজি গোষ্ঠীর অত্যন্ত সুসম্পর্ক ছিল। কিন্তু এই যে সময় ঘটনাগুলো ঘটছে তখন তার প্রায় 8 মাস আগে থেকে আনন্দবাজারের সঙ্গে মমতার সম্পর্কের অত্যন্ত অবনতি ঘটেছিল এবং সেই 8 মাসের মধ্যে দুটো উপনির্বাচন হয়, একটা বউবাজারে একটা চণ্ডীতলায়। দুটো নির্বাচনেই আনন্দবাজারের ভূমিকা মমতার তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ছিল। এই দুটো আসনই জেতা আসন ছিল তৃণমূল কংগ্রেসের। একটাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন চৌরঙ্গি থেকে, আর একটাতে আকবর আলী খন্দকার জিতেছিলেন চণ্ডীতলা থেকে। কিন্তু ভোটের ফলে উপনির্বাচনে দেখা গেছিল যে এই দুটো বিধানসভা কেন্দ্রেই দুটোই অ্যাপারেন্টলি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, সিপিআইএম জিতেছে। বউবাজারে জিতেছিলেন অজিত পাণ্ডে এবং এই চণ্ডীতলাতে জিতেছিলেন ভক্তরাম পান। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সময় আনন্দবাজারের সুমন চট্টোপাধ্যায়, আমি কার নির্দেশে জানি না, সিএসসির পক্ষে প্রবলভাবে তৎপরতা শুরু করেন। সুমন চট্টোপাধ্যায় তার সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলেছেন, মমতার সঙ্গে সিএসসি সম্পর্ক নিয়ে আমি অনেক কিছু জানি, ব্যক্তিগতভাবে আমি অনেক কিছুর সক্রিয়ভাবে যুক্ত ছিলাম, কিন্তু এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এখন বিষয়টা হচ্ছে যেটা ঘটেছিল সেটা খুব চিত্তাকর্ষক। এই অবস্থান যখন চলছে এবং সিএসসির বিরুদ্ধে বিভিন্ন মানুষ মমতার এই আন্দোলনকে সমর্থন করছেন, ঠিক তখন দেখা গেছিল যে 16 দিন অবস্থান চলবার পর 1999 সালের 28শে মে গভীর রাত্রে জয়ন্ত ভট্টাচার্য ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটা খুব দূরে নয়, সুমন চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ মধ্যস্থতায় একটি কঠোর গোপনীয়তার মধ্যে উচ্চ পর্যায়ের মিটিং হলো। সেই মিটিংয়ে কারা উপস্থিত ছিল, কি কথা হয়েছিল, কোনোদিনই প্রকাশ্যে আসেনি। আমার যেটুকু খবর, সুমন চট্টোপাধ্যায় পুরোটাই জানেন, যেটা তিনি বলেছেন সৌজন্যের খাতিরে বলছেন না। তবে একথা ঠিক, সেই মিটিং শুরু হওয়ার আগে জয়ন্ত ভট্টাচার্যের লাল মারুতি তার ফ্ল্যাট থেকে এই অনশন মঞ্চে এসেছিল এবং বিশেষ এক ব্যক্তিত্বকে তার গাড়িতে তুলে নিয়ে ফ্ল্যাটে ফেরত গেছিল। তার পরদিন দেখা গেল
যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন যে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তার বিনিময়ে কে কোথায় কি পেয়েছিল আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু প্রকাশ্যে যেটা আমরা দেখেছিলাম যে আনন্দবাজার এই সিএসসি বিরোধী আন্দোলন প্রত্যাহারের আগে পর্যন্ত গত 8 মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের পটুয়াপাড়ার পটুয়া কন্যা বলে বারবার সম্বোধন করছিলেন এবং সুমন চট্টোপাধ্যায় তার অনির্বাচনীয় ভাষাভঙ্গিতে পটুয়াপাড়ার অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মিটিংয়ের পর পরিণত জননেত্রীর আখ্যা দিলেন। সুতরাং এর থেকে একটা জিনিস পরিষ্কার যে জমানা যার থাকুক, সিএসসির জমানা চলছে এবং চলবে। আপনারা আপনাদের যা মতামত, আপনাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে।